সন্ধ্যা রাতের নরম আলোয় সোফায় হেলান দিয়ে বসে আছে ইয়ান, চোখ মোবাইলের স্ক্রিনে নিবিষ্ট। পরনে সাদা টি শার্ট আর ছাইরঙা থ্রি কোয়ার্টার, যার স্বভাবের শান্ত স্থিরতায় ফুটে উঠেছে। শ্যামলা রঙের উজ্জ্বল মুখে স্পষ্ট শার্প ফিচার, টানা টানা গভীর দুটো চোখ, গভীর দৃষ্টি যেন চারপাশের সব কিছু খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে। বয়সের তুলনায় সংযত, স্বল্পভাষী, চোখে মুখে বুদ্ধির ছটা স্পষ্ট। এই যে মুখে এক ধরনের স্থিরতা, চোখে গভীর মনোযোগ নিয়ে গেমের জগতে হারিয়ে গিয়েছে। মনে হচ্ছে গেমের জগতে ডুবে থাকা ছোট্ট দার্শনিক যেন। অন্যদিকে নাতাশা ঠিক তার উল্টো, ছটফটে চঞ্চল, এক মুহূর্ত স্থির থাকতে পারে না। এই যে এসে লাফালাফি শুরু করে দিয়েছে। ইয়ান কপাল কুঁচকে এক পলক দেখে দৃষ্টি ফের মোবাইলে নিবদ্ধ করেছে। ঝাল লাগলে যেমন শোষায়, অমনি দুই ঠোঁট টান করে ইঁদুরের মতো ছোট্ট ছোট্ট কিটকিটে সফেদ দন্তপাটি এক করে মাঝে মাঝে শোষাতে থাকে নাতাশা। আর লিপস্টিক যেন নষ্ট না হয় সেই জন্য খুব সতর্ক আছে। কিছু পল পর ইয়ানের খেলনা গাড়িটা নিয়ে একেবারে ফ্লোরে বুম বুম শব্দ করে ঘোরাতে থাকে। তো আবার ইয়ানের গা ঘেঁষে সোফায়। এরূপ শব্দে আর গা ঘেঁষে নাতাশার খেলায় ইয়ানের কপালে বিরক্তির ছাট পড়ে। তবে মুখে কিছুই না বলে নিজেকে ইয়ান গুটিয়ে নিয়ে একদম চেপে বসল। তন্মধ্যে তনুজা রুমে ঢোকে, হাতে গাজরের হালুয়ার ছোট্ট বাটি। হাসি মুখে সস্নেহে জিজ্ঞেস করে, নাতাশা সোনা কি করছো? তনুজাকে দেখে নাতাশা একগাল হাসে বলে, খেলা করছি। তনুজা হালকা হেসে টেবিলে হাতের বাটি নামায়। নাতাশা চটপট সোফা থেকে নেমে এসে প্রথমে ঠোঁটে আঙ্গুল রাখে, তারপর দুই হাত মেলে ধরে বলে, বউ আম্মা সুন্দর লাগছে। তনুজা নাতাশার নরম গালে চুমু খেয়ে মিষ্টি স্বরে বলে, হ্যাঁ সোনা সুন্দর লাগছে, খুব খুব সুন্দর লাগছে। নাতাশা খুশি হয়ে হাতের আঙ্গুলগুলো দেখে বলে, পাপা দিয়েছে। তনুজা অবাক হওয়ার ভান করে বলে, ওমা তাই? তোমার পাপা সাজিয়ে দিয়েছে? খুব সুন্দর হয়েছে সোনা, থ্যাংক ইউ। ইয়ানের হাতে ছিল তনুজার ফোন। হঠাৎ কল আসতেও বলে, মাম্মা। তনুজা তাকায়, ইয়ান ফোনটা বাড়িয়ে দিয়ে বলে, ফোন পাপা। নর্মালি ইভান এই সময় ফোন করে থাকে, তাই ইয়ানের বুঝতে সময় লাগে না এটা বাবাই। তাই তো ঝটপট বাবার কথাই বলে ফেলল। তনুজা ফোন হাতে নিয়ে দেখে, তারপর ছেলের দিকে তাকিয়ে বলল, পাপা ফোন করেছে, তুমি কথা বলবে? ইয়ান মাথা নাড়ায়। তনুজা স্মিত হেসে বলল, রিসিভ করো। ইয়ান ফোন রিসিভ করে আদুরে গলায় ডাকে, পাপা। ওপাশ থেকে ছেলের কণ্ঠ শুনে প্রাণ জড়িয়ে যায় ইভানের। আদুরের স্বরে জবাব দেয়, হ্যাঁ পাপা, কি করছো? গেম খেলছিলাম। তুমি কখন আসবে? হাত ঘড়ি দেখে ইভান বলে, তাড়াতাড়ি চলে আসবো। 9টার মধ্যেই। তোমার জন্য কি আনবো? চকলেট? ইয়ান তৎক্ষণাৎ বলে, না। তাহলে কি? তুমি এসো। ছেলে কিছুই চায় না, এই জন্য ইভানের হাসি পেল। এক হাতে কপাল চুলকে বলল, চকলেটও না, অন্য কিছুও নয়, আমার প্রিন্স শুধু তার বাবাকে চায়। ইয়ানের শান্ত উত্তর, হ্যাঁ ঠিক আছে বাবা, আমি তাড়াতাড়ি আসছি। ততক্ষণে লেখাপড়া করে নাও, আর হ্যাঁ মায়ের কথা শুনবে, একদম গুড বয় হয়ে থেকো, কেমন? আচ্ছা। এমন সময় আকস্মিক নাতাশা ফোন কেড়ে নিয়ে হাত বাড়ায়, জিদি স্বরে বলল, আমি বউ পাপা কথা বলবো। ইয়ান ভুরু কুঁচকে তাকায়, বিরক্তি স্পষ্ট। তনুজা বলে, ইয়ান নাতাশাকে ফোন দাও। মায়ের মতো শান্ত আর অতি ভদ্র গুণটাও পেয়েছে ইয়ান, তাই তো মায়ের বলার সাথে সাথেই একটু দ্বিধা না করে ফোন বাড়িয়ে দেয়। নাতাশা ঘাড় কাত করে ফোন চেপে ধরে বলল, হ্যালো হ্যালো বউ পাপা। ইভানে হেসে বলল, ওহো আমার ছোট্ট রাজকুমারী, কেমন আছে আমার নাতাশা সোনামণি? বাউ বলেই কাল বিলম্ব না করে আবার বলে, চকলেট 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 আনবে? নিশ্চয়ই আনবো। আত্মা। ইভান মজা করে জিজ্ঞেস করে, কতগুলো চকলেট আনবো? নাতাশা ফোন নামিয়ে দুই হাত প্রসারিত করে বলে, ইত্তে অনেকগুলো। নাতাশার বলার ধরন দেখে তনুজা হাসে, তারপর বলল, ফোন ধরে বলো, না হলে বড় পাপা শুনবে কি করে? তবে জোরে বলায় ইভান শুনতে পায়। নাতাশার দেখানোর ভঙ্গি চোখে না দেখলেও ইভান বুঝে নেয়।
ছেলেমেয়েদের কথা শেষ হলে ফোন তনুজা হাতে নেয়, ব্যালকনির দরজার সামনে দাঁড়িয়ে বলল, হ্যালো। ওপাশ থেকে ঠান্ডা স্বর আসলো, শুভ সন্ধ্যা ম্যাডাম। তনুজা মৃদু হেসে বলল, শুভ সন্ধ্যা। প্রয়োজনীয় কথাবার্তা শেষে কল কেটে তনুজা ইয়ানকে নাস্তা করাতে বসে। সোফায় একপাশে ইয়ান, অপর পাশে নাতাশা, মাঝে তনুজা। প্রথমে খাবার চামচে তুলে নাতাশার দিকে বাড়ায় তনুজা, আদুরে গলায় বলল, নাতাশা হাঁ করো। নাতাশা আঙ্গুল ঠোঁটের দিকে তাক করে মাথা ঘুরিয়ে না বোঝায়। তনুজা সেকেন্ডটি বুঝে নেয় লিপস্টিক নষ্ট হয়ে যাবে, তাই নাতাশা রাজি হচ্ছে না। এমনি সময় নাতাশা তনুজার কাছেই বেশি খায়। নীতি কলেজে থাকে, তনুজা বেশি আগলে রাখে। যদিও বাড়ির সবারই নয়নের মণি, বাচ্চা দুটো। তনুজা ফের বলল, বড় করে হাঁ করো, লিপস্টিক নষ্ট হবে না। আমি বলছি কিছু হবে না। তনুজার কথা একটু হলেও শোনে নাতাশা। বিজ্ঞের মতন গোল্লা গোল্লা চোখে চেয়ে বলল, সত্যি? তনুজা বলল, সত্যি বলছি। বড় করে হাঁ করে নাতাশা। তনুজা অল্প করে চামচে তুলে সাবধানে মুখে দেয়, আরেকবার ইয়ানকে দেয়। ইয়ান পানির গ্লাসটা হাতে নিয়ে খেতে যাবে, তখন নাতাশা বলে উঠল, পাই পাই। ইয়ান কপাল কুঁচকে গম্ভীর মুখে বলল, পাই না, পানি। নাতাশা নাক ফুলালো। তনুজা গ্লাসটা ধরে খাইয়ে দেয়। কিছুক্ষণ পর ইয়ান ড্রয়িং করছিল। পাশে বসা নাতাশা ছটফট করতে করতে বলল, বউ আম্মা, আমি আঁকি। তনুজা মৃদু হেসে বলল, আচ্ছা শোনা, দাঁড়াও, তোমাকে পেন্সিল আর খাতা দিচ্ছি। কিন্তু নাতাশা নড়ে চড়ে উঠে জেদ ধরে বসলো। অন্য খাতা সে নিবে না, ওর ইয়ানেরটাই চাই। চাই মানে চাই। তনুজা ছেলেকে বোঝানোর চেষ্টা করে খাতাটা কিছুক্ষণ নাতাশাকে দিতে। ইয়ান নাতাশাকে এক ঝলক দেখে আবার মায়ের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, মাম্মা, ও খাতার এদিক ওদিক আঁকিবাকি করবে, রং ছড়িয়ে পুরোটা নষ্ট করে ফেলবে। এটা আমার স্কুলের খাতা, ওকে অন্যটা দাও। ইয়ান দিতে নারাজ। সেটা বুঝতে পেরে নাতাশার রাগ এক লাফে আকাশ ছুল। নাতাশা হঠাৎই তীব্র এক কাণ্ড ঘটিয়ে ফেলল। ঝুঁটিটা ইয়ানের দিকে ঝুঁকে পড়ে সাদা টি শার্টের বুকে মুখ গুজে দিল। এক হাতে শক্ত করে টি শার্ট টেনে ধরে নিজের ঠোঁটের লালচে লিপস্টিক মুছতে লাগলো। উদ্দেশ্য একটাই, ইয়ান রাজি হচ্ছে না জন্য ইয়ানের টি শার্ট নষ্ট করা। ইয়ান দুই হাতে নাতাশাকে সরানোর চেষ্টা করে, অথচ নাতাশা আরও বেশি আঁকড়ে ধরেছে। তনুজা এক হাত কপালে রেখে ব্যস্ত স্বরে বলল, দেখি দেখি নাতাশা শোনা, আমি দিচ্ছি, ভাইয়াকে ছেড়ে দাও। এর মধ্যে ইয়ান ধাক্কা দিয়ে নাতাশাকে সরিয়ে দেয়। মুহূর্তে নাতাশা ঠোঁট উল্টে গলা ফাটিয়ে কান্না শুরু করে। তনুজা একবার ছেলের দিকে তো আরেকবার নাতাশার দিকে চেয়ে কি করবে বুঝতে পারে না। শেষমেশ দ্রুত নাতাশাকে কোলে তুলে নিয়ে কোমল হাতে পিঠে বুলিয়ে আদুরে গলায় বলল, নাতাশা শোনা, কেঁদো না, তোমার লেগেছে? কোথাও ব্যথা পেয়েছ আম্মু? নাতাশার কান্নার বেগ বাড়ল। আহ্লাদে গলা ফাটিয়ে কান্না জুড়ে দিল। ইয়ান ভুরুকুঁচকে চুপচাপ তাকিয়ে রইল। তন্মধ্যে ইভান ঘরে ঢোকে। দরজা পেরিয়ে নাতাশার কান্না শুনে উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করে, নাতাশার কি হয়েছে? কান্না করছে কেন? ইয়ান তখনও গম্ভীর মুখে বসেছিল। ইভানকে দেখে ঠোঁটের কোণে একটুখানি হাসির আভাস ফুটে ওঠে। তনুজা ইভানের দিকে তাকিয়ে ফের নাতাশার পিঠে হাত বুলিয়ে কিছু বলতে নিবে, সেই সময় হাতের প্যাকেট সোফায় নামিয়ে ইভান কয়েক কদম এগিয়ে আসে। নাতাশার গালে হাত রেখে বলে, ছোট্ট পরীকে কে কাঁদালো? নাতাশার কান্নার শব্দ মিয়ে আসলো। তড়িৎ ইয়ানের দিকে তাকিয়ে আঙ্গুল তাক করে ঠোঁট উল্টে ফুপিয়ে ফুপিয়ে বলল, ও। নাতাশার কারবার ইভানের ভালো করেই জানা, তবুও ইভান ছেলের দিকে তাকিয়ে বলল, ইয়ান, তুমি কাঁদিয়েছ নাতাশাকে? দিস ইজ ভেরি ব্যাড। ইয়ান অভিযোগে সুরে বলল, পাপ্পা, ও আমার টি শার্ট নোংরা করে দিয়েছে, দেখো। নাতাশা নাক ফুলিয়ে চোখ পিটপিট করে ইয়ানের দিকে তাকায়। তনুজা হাসতে হাসতে শর্টকাটে সবটা বলল। ইভান নাতাশাকে কোলে নিতে নিতে বলল, এসো প্রিন্সেস, আমি ইয়ানকে বকে দেব, এবার খুশি? নাতাশার মুখটা গম্ভীর হয়ে থাকলো। ইভানের গলায় মুখ গুজে চুপচাপ রইল। এর মধ্যে ইয়ান ওর ডান হাতটা দেখে বলল, মাম্মা। তনুজা তাকায়। নাতাশাকে ছাড়াতে গিয়ে লিপস্টিক লেগেছে ইয়ানের হাতে। ছেলের মুখের অভিব্যক্তি মুহূর্তেই পড়ে নেয় তনুজা। ইয়ান পরপর এক হাত টি শার্টে ধরে কপাল কুঁচকে বলে, এটা? ইভান ছেলের মুখের বিরক্তিকর ভাব স্পষ্ট অনুমান করে নেয়। ইভান তনুজাকে উদ্দেশ্য করে বলল, টি শার্ট চেঞ্জ করে দাও।
হ্যাঁ সূচক ঘাড় নাড়িয়ে তনুজা টিস্যু হাতে নিয়ে প্রথমে ইয়ানের হাতটা মুছতে নেয়। ইয়ান গম্ভীর মুখে বলল, মাম্মা ওয়াশরুম। টিস্যু দিয়ে মুছে ইয়ানের ভালো লাগলো না। তনুজা বুঝে ফেলল, অতপর ছেলেকে ওয়াশরুমে নিয়ে যায়। হ্যান্ড ওয়াশ দিয়ে ছেলে একাই ধুয়ে লিপস্টিকের দাগ দূর করতে থাকে। ছেলেটা বেশ খুঁতখুঁতে স্বভাবের। এদিকে নাতাশার মুখ ভার। ছোট্ট এক হাতে ইভানের গলা জড়িয়ে ঘাড়ে মুখ গুজে আছে। ইভান নাতাশার মাথায় আলতো করে হাত বুলিয়ে বলল, নাতাশা সোনামণি, একদম রাগ করো না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। নাতাশা তড়িঘড়ি করে মাথা তুলে চাইল, চোখ বড় বড় করে ইভানের দিকে তাকায়। এক মুহূর্তেই কান্নার সব কিছু ভুলে গেছে এমন। ইভান হাসি মুখে সোফার উপর থেকে প্যাকেট হাতে তুলে নেয়। একটা রঙিন চকলেট বের করে নাতাশার দিকে বাড়িয়ে বলল, এই নাও তোমার প্রিয় চকলেট। নাতাশার চোখ চকচক করে উঠল। নাতাশা এক মুহূর্ত দেরি না করে চকলেটের দিকে হাত বাড়িয়ে দিল। এক হাতে বুকের সাথে চেপে ধরে। এর মধ্যে ইয়ান ওয়াশরুম থেকে বেরোয়। নাতাশা সরু চোখে তাকিয়ে বলল, ওতে দিবে না। ইভান মৃদু হেসে বলল, ওর জন্য আছে, কিন্তু তুমি তো আগে কান্না থামাও, এবার হাসো। নাতাশা ভুরুটুরু কুঁচকে ফেলল। ইভানের গালে হাত রেখে আধো আধো বলিতে বলল, বাবা পাপ্পা। ইভান মুখটা কিঞ্চিত নামিয়ে নাতাশার মুখের দিকে চাইল। স্মিত হেসে বলল, হ্যাঁ সোনা। গাল ফুলিয়ে বলল, ও পতা, ওতে দিবেন না। নাতাশার গালে চুমু খেয়ে ইভান এক গাল হেসে বলল, তাই? নাতাশা তড়িৎ মাথা উপর নিচ করে হ্যাঁ জবাব দেয়। এর মধ্যে তনুজা ছেলেকে আরেকটা টি শার্ট পরিয়ে দেয়। ইভান আদুরে গলায় বলল, ভাইয়াকে চকলেট না দিলে ভাইয়া কষ্ট পাবে মামনি, আর আমি ভাইয়াকে বকে দেব যাতে তোমাকে আর না কাঁদায়। হ্যাঁ? ঘাড় বাঁকিয়ে তাকিয়ে প্রশ্ন করল, তত্তি? তত্তি। নাতাশা কোল থেকে নামার জন্য নড়তে থাকে। ইভান বুঝতে পেরে নামিয়ে দেয়। নাতাশা প্যাকেট দেখে ইভানের আঙুল ধরে বলল, ও তো। ইভান হাসি মুখে প্যাকেট থেকে ইয়ানের জন্য আনা চকলেট বক্স নাতাশার হাতে দেয়। নাতাশা হাতে নিয়ে ইয়ানের দিকে এগোয়। চকলেট বক্স ইয়ানের দিকে বাড়িয়ে গম্ভীর মুখে বলল, নাও, এটা তোমাল। ইয়ান হাত বাড়িয়ে নিল। তনুজা বক্স থেকে চকলেট বের করে দেয়। নাতাশা খেতে থাকে। ইয়ান ধীরে সুস্থে মুখে বলে। ইভান ছেলের দিকে ঝুঁকে কপালে চুমুখে বলে, গুড বয়, তাড়াতাড়ি চলে আসছি, এবার হ্যাপি? ইয়ান ঘাড় কাত করে উত্তরে হ্যাঁ বলে। অতঃপর ইভান আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বাটন খুলতে থাকে। তনুজা সেদিকে চেয়ে বলল, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি কফি আনছি। ইভান প্রত্যুত্তরে মিষ্টি হাসি উপহার দিল। তনুজা স্মিত হাসে। দিব্য আলমারির ডয়ার একের পর এক টেনে খুলছিল। সাথে কপালে বিরক্তির ভাঁজ গম্ভীর হলো। অফিসিয়াল দরকারি ফাইলটা খুঁজে না পেয়ে মেজাজ সরে যায়। রাগে একের পর এক ফাইল ছুঁড়ে ফেলতে লাগলো ফ্লোরে। কাগজের খসখস শব্দ ঘরের নীরবতা চিরে দিচ্ছিল। হঠাৎ একদম নিচে একটা ফাইল হাতে নিয়ে ছুঁড়ে মারতে গিয়েই দিব্যর হাত থমকে গেল। দিব্য ভালো করে নজর বুলিয়ে দেখে এটা সেই পুরনো এনভেলাপ। মুহূর্তে দিব্যর ভুঁড়ো কুঁচকে গেল, নিঃশ্বাস ভারী হয়ে আসে। দু হাতে এনভেলপটা সামনে তুলে ধরল। একটা পুরনো স্মৃতি যেন কাগজের পাতার ফাঁক গলে দু চোখে চিকচিক করে উঠল। রাতের শহর কৃত্রিম আলোর রোশানাইয়ে ঝলমল করছে। জানালার পাশ ঘেঁষে থাকা কুশনে বসে দিব্য ফোনে ব্যস্ত। কাজের মেইল চেক করছে। হঠাৎ নীতি সামনে দাঁড়িয়ে হালকা কেশে দৃষ্টি আকর্ষণ করে। মুহূর্তে দিব্যর কপালে বিরক্তির ছাপ পড়ে। ফোন থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকাতে নীতির হাতে একটা ব্র্যান্ডেড এনভেলাপ, সোনালি অ্যাম্বস করা লোগো, মেডিকেল সেন্টার নজরে আসে। দিব্য কপাল কুঁচকে রসখসহীন গলায় শুধালো, এটা কি? নীতি মৃদু হাসলো, বলল, আরে খুলে দেখো না, তোমার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। ফোনটা পাশে নামিয়ে দিব্য বিরক্তি মাখা মৃদু রাগী মুখবিররে এনভেলপটা হাতে নেয়। আলতোভাবে খুলে রিপোর্ট বের করে। চোখ চলে যায় সোনোগ্রাম ইমোজির দিকে। নিচে ডাক্তারি রিপোর্ট, কনফার্ম প্রেগনেন্সি। দুই হাতে রিপোর্ট ধরে নিশ্চল চাহনিতে চেয়ে রয় দিব্য। প্রথমে কিছু বুঝতে পারে না। রিপোর্টের দিকে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকে। চোখ স্ক্যান করে যাচ্ছে, কিন্তু মস্তিষ্ক তথ্যটা গ্রহণ করতে পারছে না। বিষয়টা ঠাহর করতে দিব্যর বেশ কয়েক সেকেন্ড বিলম্ব হয়। নীতি 2-3 বার হবে প্রাং করেছে। এবারে নীতি সকালের প্রেগন্যান্টের কথা মুখে বলেছিল, কিন্তু দিব্যর বিশ্বাস হয়নি।
ধরেই নিয়েছিল নীতি পূর্বের ন্যায় ফাজলামি করে বলছে, বাট এখন রিপোর্ট দেখে দিব্য স্তব্ধ বিমূঢ়। দিব্যকে চমকে দিবে বলে নীতি বাড়ির কাউকে না জানিয়ে তনুজের সাথে শপিংয়ে যাওয়ার নাম করে হসপিটালে যায়। দিব্য স্তব্ধ হয়ে জিজ্ঞেস করলো, ওয়েট, এটা কি? নীতি, তুই কি সিরিয়াস? এটা কি সত্যি? নীতি মুচকি হেসে ধীরে ধীরে বলল, হ্যাঁ মিস্টার রাগি টু ডেডি। দিব্য মুহূর্তে নীরব হয়ে যায়, চোখ দুটো বিস্ফোরিত হয়। নীতি পরপর দিব্যর কোলের ওপর বসে দুই হাতে গলা জড়িয়ে ধরে, নরম সরে ফের বলে, একদম সত্যি মাই এংরি কিং, পাপা টুবি, তুমি এবার শুধু রাগী দিব্য না, বাবা দিব্য হতে চলেছ। নীতির কণ্ঠস্বর মন্ত্রমুগ্ধের ন্যায় শোনালো। মুহূর্তে দিব্যর মুখের রাগী আদল বদলে যেতে থাকে। প্রথমে ভুরু কুঁচকে অবিশ্বাস, তারপর বিস্ময় নিয়ে নীতির মুখপানে চায়। নিঃশ্বাস বন্ধ করে ফেলার মতো একটা অনুভূতি হচ্ছে দিব্যর। দিব্য আল্ট্রাসাউন্ড রিপোর্টটা দুই হাতে ধরে আবারও দেখতে থাকে। ফিটাসের ব্রেথ, ওয়েট, এসব লেখা পড়তে গিয়ে কেমন দম বন্ধকর অনুভূতি হতে থাকে। দিব্য শক্ত করে ধরে রিপোর্টটা। সবচেয়ে দামি ট্রফি হাতে পেয়েছে এমন ফিলিংস হচ্ছে। দিব্য গভীর শ্বাস নেয়, পরপর নীতিকে এক ঝটকায় জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নেয়। দিব্য ওর অভিব্যক্তি ভাষায় প্রকাশ করতে পারছে না। কেমন অদ্ভুত সুখময় অনুভূতি বইছে তনুমন জুড়ে। দিব্য আলগোছে নীতির পেটের ওপর একটা হাত রাখে। মেদহীন মসৃণ পেট উষ্ণ হাতে ছুঁয়ে দেয়। চোখ দুটো বুজে নিজের অস্তিত্বকে অনুভব করার চেষ্টা করে। আনন্দে চোখে জল চিকচিক করে ওঠে। বাকরুদ্ধ দিব্যর চোখে মুখে একরাশ আবেগ আর মিষ্টি অনুভূতির ছোঁয়া। মুখে ফুটে ওঠে শান্ত হাসি। পরপর নিজেকে সামলে ঠান্ডা স্বরে বলে দিব্য, দ্য মোস্ট বিউটিফুল মোমেন্ট অফ মাই লাইফ অ্যান্ড দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। কথা শেষ করে নীতির মুখ দুই হাতে তুলে ধরে দিব্য। নীতির সুঢলো কপালে ঠোঁট ছুঁয়ে প্রগাঢ় চুম্ব নাকে। আবেগ আপ্লুত হয়ে নীতি শক্ত করে আঁকড়ে ধরে দিব্যকে। আশ্লেষের উত্তাপে নীতির মৃগ আঁখি জোড়া মুদে আসে। সময়টা যেন থমকে দাঁড়ায়, রুমময় নিস্তব্ধতায় ছেয়ে যায়। রুম জুড়ে শুধু বয় এক নতুন জীবনের আগমনের আনন্দ উচ্ছ্বাস। ডিনারের পর তনুজার সাথে সবকিছু গুছিয়ে নীতি মাত্রই রুমে পা রাখে। প্রবেশ করতে ওর চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। আতঙ্কিত কণ্ঠে চিৎকার করে ওঠে, ইয়া আল্লাহ, পুরো রুমটা এলোমেলো করে কি অবস্থা করেছ? এইটা রুম নাকি গোয়াল ঘর? নীতির কথায় দিব্যর সম্ভিত ফিরে আসে। স্মৃতির ঘোর কাটে। নীতির কণ্ঠে বিরক্তির ঝাঁজ স্পষ্ট, কিন্তু নীতির অসন্তোষ উপেক্ষা করে হাতে থাকা ইনভলভটি আলমারির ডয়ারে সযত্নে রেখে দেয় দিব্য। নীতির দিকে তাকিয়ে বলল, আমার নীল রঙের ফাইলটা কোথাও পাচ্ছি না, হঠাৎ কোথায় হাওয়া হয়ে গেল। নীতি ফোঁস করে নিঃশ্বাস ফেলে এগিয়ে আসে। একটু খুঁজে একটা ফাইল হাতে ধরে জিজ্ঞেস করে, এটা? দিব্য ফাইলটা হাতে নিতে নিতে ছোট্ট করে বলল, নীতি দাঁত কটমট করে চল শক্ত করে চাইল। দিব্য ডোন্ট কেয়ার ভঙ্গিতে সোফায় বসে ল্যাপটপ কোলের ওপর তুলে কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করে। এদিকে নীতি ক্ষুব্ধ স্বরে গসগস করতে করতে ফাইলগুলো গুছিয়ে রাখতে থাকে। কয়েকদিন পর, আর মাত্র 2 দিন পরেই ইয়ানের জন্মদিন। নীতি আর নৃত্য হঠাৎ বায়না জুড়ে বসে এবারের জন্মদিনের আয়োজন মির্জাদের গাজীপুরের বাংলো বাড়িতে করবে। অনেকদিন কোথাও ঘুরোঘুরি হয় না, সবাই মিলে এই ফাঁকে একটু হাওয়া বদলও হবে। জন্মদিনের 2 দিন আগেই বাচ্চা পার্টিরা যাবে, হৈহুল্লোড় করবে। ছোট বোনদের আবদার হাসি মুখে ইভান মেনে নেয়। বৃদ্ধা নূরজাহানকে একলা ফেলে এত আগেই আসতে রাজি হয় না শিরিন। বাচ্চারা সবাই আগে যাক, আনন্দ উচ্ছ্বাস করুক। বড়রা জন্মদিনের দিন সকাল সকাল উপস্থিত হবে। সময়টা দুপুর গড়িয়ে বিকেল। ইভান ড্রাইভ করছে, বাবার পাশের সিটে ইয়ান বসে। গভীর দৃষ্টিজোড়া তার সামনে নিবদ্ধ। ব্যাক সিটে তনুজার কোলের ওপর নাতাশা বসে। একবার উঠে দাঁড়াচ্ছে তো বসছে, গলা বাড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। কুটুস কুটুস করে পাখনার মতন প্রশ্নের ঝুলি খুলে বসেছে। তনুজিয়া কোনো প্রকার বিরক্তি ছাড়াই সুন্দর করে উত্তর দিচ্ছে। এমন সময় পাশে বসার নৃত্য বিরক্ত হয়ে বলল, এই পাকনি, এবার একটু মুখটা বন্ধ রাখো। আর এত নড়াচড়া কেউ করে? ইয়া আল্লাহ, আমার ড্রেসটা ডোলে একদম দলাইমলাই করে ছাড়লে। এই বলে নাতাশার গাল টিপে দেয় নৃত্য। নাতাশা তৎক্ষণাৎ তনুজার দিকে তাকিয়ে অভিযোগ করল, বউ আম্মা, নৃত্য পাতা মিরেছে। তনুজা হেসে বলল,
মারেনি সোনা, খালামণি তো আদর করলো। আমাদের সোনামণিকে কেউ কখনো মারতে পারে? মণি তো তোমায় আদর দিল। নৃত্য ফের নাতাশার গাল ছুঁয়ে টুপ করে চুমু খায়। নাতাশা হাতের উল্টো পাশ দিয়ে চুমু খাওয়ার জায়গা ডলতে থাকে। ডলতে ডলতে চোখ উল্টে চেয়ে ছোট্ট নাকটা কিঞ্চিত ফুলিয়ে শাসানো সুরে বলল, আমাল পাপাকে বলে দেব তুমি পতা। আমাল মুখে তুতু দাও, পাপা তোমাকে বকবে। শহর ছেড়ে অনেকটা দূরে মফস্বলের নির্জন পরিবেশ। বিকেলে নরম আলো চারপাশে ছড়িয়ে পড়েছে। ইভানের কালো মার্সিডিস গাড়িটা মেন ফটক পেরিয়ে ধীরে ধীরে ঢুকলো বাড়ির আঙিনায়। দুপাশের ফুলের বাগান থেকে হালকা সুগন্ধ ভেসে আসছে। গাড়ির চাকার শব্দে শীতল বিকেল যেন আরও গভীর হয়ে উঠল। আলিশান ডিজাইন করা একতলা বাড়ি, বিশাল আকার আঙিনা। সামান্য এগিয়ে সামনে সবুজ বাগান, দক্ষিণে বড় পুকুর। নারিকেল আর সুপারি গাছের ছায়া পড়েছে পানির ওপরে। বাতাসে গাছের পাতা দোলার মৃদু শব্দ আর পাখির কিচিরমিচির মিলেমিশে এক অদ্ভুত সুর তৈরি করেছে। বাড়ির অফ হোয়াইট রঙের দেয়ালে পড়া শেষ বিকেলের আলো বাড়িটাকে আরও সৌন্দর্যময় করে তুলেছে। শহরের কোলাহল থেকে দূরে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাড়ির চতুর্দিক। গাড়ি পার্ক করে ইভান প্রথমে ছেলের দিকে তাকায়, মুখে আলতো হাসি নিয়ে ছেলের কপালের চুলগুলো পেছন ঠেলে দেয়। আদুরে সরে জিজ্ঞেস করলো, ইয়ান বাবা ঠিক আছে তুমি? জার্নি করে খারাপ লাগছে কি? ইয়ান তৎক্ষণাৎ জবাব দেয়, নো পাপা, আই এম গুড। ছেলের গাল ছুঁয়ে ইভান বলল, ভেরি গুড মাই চাইল্ড। পরপর নিজের তারপর ইয়ানের সিট বেল্ট খুলে ডোর খুলে নেমে দাঁড়ায়। ওপাশে গিয়ে ইয়ানকে নামিয়ে দেয়। অতপর পিছনের ডোর খুলে তনুজার কোল থেকে নাতাশাকে নামিয়ে দেয়। বাচ্চা দুটো চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে এই প্রথম বাচ্চাদের এখানে আসা। ওপাশ দিয়ে নৃত্য নেমে ফুল গাছের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। শাড়ির কুঁচি এক হাতে আগলে তনুজা নেমে দাঁড়ায়। বাড়ির কেয়ারটেকার এসে সালাম বিনিময় করে। সদর দরজা খুলতে ব্যস্ত হয়ে পড়ে। ওরা আসবে বলে লোক নিয়ে সব ধোয়ামোছা করে ফকফকা করে রেখেছে। একটা মেডও ঠিক করেছে, যে কদিন ওরা থাকবে সাহায্যের জন্য। ইভান ছেলের হাত ধরে বলল, লেটস গো। ইয়ান বাবার দিকে চেয়ে বলল, শিওর পাপা। তনুজা নৃত্যকে উদ্দেশ্য করে বলল, তনুজা নৃত্য, ভিতরে চলো। নৃত্য এগোতে থাকে। তনুজা নাতাশার ছোট্ট তুলতুলে নরম একটা হাত ধরে হাঁটতে থাকে। এমন সময় নাতাশা কপাল গুটিয়ে প্রশ্ন করল, মাম্মা পাপ্পা আসবে না? আসবে শুনে, নিশ্চয়ই আসবে। এই তো একটু পরেই চলে আসবে। তোমার পাপা মাম্মাকে নিয়ে এই এলো বলে। নীতির কলেজে আজ প্রোগ্রাম ছিল, তাই ওদের সাথে আসতে পারেনি। দিব্য বলেছে ও নীতিকে কলেজ থেকে নিয়ে সোজা এখানে চলে আসবে। হাইওয়ের ওপর সূর্যের আলো ঝিকঝিক করছে, বাতাসে হালকা গরমের ছোঁয়া। দিব্য এক হাতে হালকা করে থ্রোটল চেপে স্পিড বাড়িয়ে দেয়। দিব্যর গায়ে সাদা টি শার্ট, উপরে আকাশি শার্ট। দিব্যর শার্টের বোতাম খোলা। স্পিড বাড়ানোর দরুন বাতাসে শার্টের কোনা পতপত করে উঠতে শুরু করে। পিছনে গম্ভীর হয়ে বসে আছে নীতি, মুখে যেন অমানিসা নেমেছে। দিব্য একবার পিছনে তাকে বলল, ভালো করে ধরে বস। তেরামি করে আসিস? তোর তেরামির জন্য দুর্ঘটনা ঘটলে সবাই আমাকে দোষারোপ করবে। নীতি শুনেও না শোনার ভান করে, হাত দুটো গুটিয়ে নিজের কোলের ওপর রেখে দেয়। নীতি আজ পণ করেছে কিছুতেই দিব্যকে ধরে বসবে না। মুখটা রাগে ভার হয়ে আছে, ঠোঁট দুটো শক্ত করে চেপে রেখেছে। দিব্যর ওপর নীতির মেজাজ চটে আছে। কলেজে নীতির কলিগের সামনে দিব্য ধমক দিয়ে কথা বলেছে, শুধু তাই নয়, লোকজনের মাঝে নীতির হাত ধরে টেনে বাইকের কাছে এনেছে। কলেজের প্রোগ্রাম শেষে গেটের সামনে দিব্যর জন্য ওয়েট করেছিল নীতি। সেই সময় একজন ছেলে কলিগ আসতে নিয়ে আলাপ জুড়ে দেয়। নীতি ফর্মালিটিস করতে কথা বলতে থাকে। ওদিকে কলিগের সাথে হেসে হেসে কথা বলতে দেখে দিব্য রাগ হয়। দিব্য রাস্তার পাশে বাইক ব্রেক কষে হর্ন দিতে থাকে। নীতি খেয়াল করেনি, এতে দিব্যর রাগ তরাক সপ্তম আসপান্স হয়ে বাইক থেকে নেমে সোজা নীতির সামনে দাঁড়িয়ে বলা নেই কওয়া নেই কবজি ধরে টান দিয়ে বাইকে বসায়। সাথে ধমকে সুরে বলে, কখন থেকে হর্ন দিচ্ছি, কান কোথায় থেকে শুনি? খেজুরে আলাপ জুড়েছিস? ব্যাস, এই নিয়ে নীতির মনে অভিমানের পাহাড় জমে। বাইক পিছের রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ নীতির কণ্ঠে অভিমান অভিযোগ নামলো, ওভাবে আমার কলিগদের সামনে হাত ধরে আনলে? ইভেন স্টুডেন্টরাও আশেপাশে অনেক ছিল, সবাই কি ভাববে? সারা দুনিয়াকে জানিয়ে দিলে তোমার আচরণ রুট। দিব্য নির্লিপ্ত কণ্ঠে বলল, হাত ধরে না এনে তোকে কোলে তুলে আনলে বেটার হতো, তাই না? সারা দুনিয়া জানতো আমি রোমান্টিক। দিব্যর তারা কথাগুলো নীতির পিত্তি জ্বলে উঠল।
নীতি সিদ্ধান্ত নেয় এর সাথে কথাই বলবে না। বিল্ডিংয়ের ভেতরে 3টে বেডরুম, ড্রয়িং রুমের একপাশে ডাইনিং স্পেস, তারপর বড় সড়ো কিচেন, প্রতিটা বেড রুমের সাথে লাগোয়া বড় বড় ব্যালকনি। নীতিদের আসতে আসতে সন্ধ্যা পেরিয়ে যায়। নীতি এসে গোমরা মুখে ফ্রেশ হতে যায়। সোফায় ইয়ান আর নাতাশা বসেছিল। দিব্যকে দেখেই মেয়ে একগাল হেসে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, পাপ্পা। দিব্যর মুখে হাসি ফোটে। দিব্য পকেট থেকে ক্যাডবেরি বের করে প্রথমে ইয়ানের দিকে বাড়িয়ে বলে, চাচ্চু এটা তোমার। ইয়ান হাতে নিয়ে বলে, থ্যাংক ইউ চাচ্চু। ইয়ানের গাল টিপে বলল, ওয়েলকাম বেটা। পরপর নাতাশার দিকে ক্যাডবেরি বাড়িয়ে বলল, প্রিন্সেস এটা তোমার। নাতাশা হাতে নেয়, 2 হাত ফাঁক করে আহ্লাদি গলায় আবদার সুরে বলে, তোলো। দিব্য এক ঝটকায় মেয়েকে কোলে নেয়। রাতের খাওয়া দাওয়ার পর্ব অনেকক্ষণ আগে শেষ হয়েছে। দিব্য আর ইভান সোফায় বসে ফোন স্ক্রল করছে আর রাজনৈতিক আন্তর্জাতিক বিষয় নিয়ে হোয়াইট টকে ব্যস্ত। এদিকে আসার পর থেকে নীতি দূরে দূরে আছে। দিব্যর দিকে তাকাচ্ছে না অবধি। দিব্যর কেমন লাগছে? সবই ঠিক আছে, তবুও মনে হচ্ছে কিছুই যেন ঠিক নেই। মনটা কেমন কেমন করছে। দিব্য কয়েকবার কথা বলার ট্রাই করছে, বাট নীতি এগিয়ে যাচ্ছে। তনুজা কিচেনে মেয়েদের সাথে থালা বাসন গুছিয়ে রাখছে। নীতি পানি ভর্তি জগ হাতে ডাইনিংয়ে আসে। নীতিকে দেখার সাথে সাথে দিব্য উঠে যায়। পানি খাওয়ার অ্যাক্টিং করে গ্লাসে পানি ঢালতে থাকে। নীতি পা বাড়াতে হাতে টান পড়ল। দিব্য এক হাতে পানির জগ, অন্য হাতটা নীতির কবজি ধরে। নীতি মিহিসরে বলল, কি হচ্ছে কি? হাত ছাড়ো। দিব্য ফিসফিসে বলল, সমস্যা কি তোর? এভাবে মুখে গ্রহণ লাগিয়ে রেখেছিস কেন? কথা বলছিস না? নীতি উত্তর দেয় না। দিব্য আদেশে সুরে বলল, নাতাশাকে নিয়ে দ্রুত রুমে আয়। 5 মিনিটের মধ্যে যেন রুমে পাই। ঠান্ডা অথচ শাসি আদেশ স্বরূপ বলে দিব্য। নীতির হাত ছেড়ে পানির গ্লাস হাতে নিয়ে এক ঢোকে গ্লাস ফাঁকা করে সোফায় গিয়ে বসে। কিচেন থেকে তনুজা আসে। নৃত্য রুম থেকে বেরিয়ে আসে। তনুজাকে উদ্দেশ্য করে ইভান বলল, তনুজা, ইয়ান নাতাশা ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ। নৃত্যের কাছে গল্প শুনতে শুনতে দুজনেই ঘুমিয়ে পড়েছে। এর মধ্যে নীতি আর চোখে দিব্যর দিকে এক পল তাকায়, তারপর তনুজার দিকে তাকিয়ে বলল, ভাবিমণি, নৃত্য বলছিল নতুন জায়গায় একলা রুমে ওর ঘুমাতে ভয় লাগবে, তাই বলছে আমি নৃত্যের কাছে থাকছি। আর নাতাশা যেহেতু তোমাদের রুমে শুয়ে পড়েছে, থাকো। নাতাশা আজ তোমাদের কাছেই থাক। নৃত্য আর আমি এক রুমে থাকছি। এদিকে নৃত্য যেন এভারেস্টের চূড়া থেকে টুপ করে জমিনে পড়ে, এমন অবাক বনে যায়। নৃত্য ভাবে, আরে আরে আরে, আমি আবার কখন এসব বললাম? ঘটনা কি? আপু যে অদ্ভুত, এটা নতুন নয়, তাই বলে একজনের নাম নিয়ে ডাহা মিথ্যা কথা বলে ফেলবে। নীতির কথা শুনে দিব্যর মুখটা থমথমে হয়ে যায়। আকস্মিক দিব্যর মুখ থেকে বেরিয়ে আসে, আর আমি? সবাই দিব্যর দিকে তাকাতেই দিব্য অপ্রস্তুত হয়। আলোর বেগে কথা ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করে, না মানে বলছি আমি কোন রুমে শোবো? রাত হয়েছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। দক্ষিণের রুম। বরাবর আঙুল তুলে তাক করে নীতি, বলে, ওই যে ওটা। সবার সামনে কিছু বলতে পারছে না দিব্য, তবে চোখ দিয়ে শাসায়। নীতি 2 হাত বুকে ভাঁজ করে নির্লিপ্ত ভঙ্গিতে থাকে। এর মধ্যে তনুজা হঠাৎ বলে উঠল, আচ্ছা এক কাজ করলে কেমন হয়? আমরা মেয়েরা এক রুমে থাকি, ওরা 2 হয়ে এক রুমে থাকুক। এই শুনে ইভানের মুখটা ছোট হয়ে আসলো। মুখ দিয়ে চ শব্দ বেরোলো। নীতি এক পায়ে রাজি হয়ে যায়। মাত্র ইভানের 2 চোখের পাতা এক হয়েছিল, এমন সময় হঠাৎ অনুভব করলো একটা হাত ধীরে ধীরে ওর গায়ে পড়ছে। ঘুমের ঘোরে একটু নড়ছড়ে হাতটা সরিয়ে দিল, কিন্তু কিছুক্ষণ পরে আবার সে স্পর্শ। নীতি, এত নড়ছড়া করিস কেন? চুপচাপ ঘুম। দিব্যর অস্পষ্ট ফিসফিসানিতে ইভান চমকে উঠল। ও হাত সরিয়ে দিয়ে পাশ ফিরে সরার চেষ্টা করলো, কিন্তু দিব্য যেন আজ বেশ নাছরবান্দা, আবার ওর দিকেই সরে এলো। হাত বাড়িয়ে ঘুমের মধ্যে ওকে টেনে নিতে চাইল। ইভান এবার বেকায়দায় পড়ে। ধপ করে বালিশ তুলে নিয়ে উঠে পড়ল। একরাশ বিরক্তিতে শব্দ উচ্চারণ করে সোফার দিকে হাঁটল। একটুখানি নিরিবিলি ঘুমের আশায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল সোফায়। কিন্তু ধীরে ধীরে ইভান টের পায় কিছু একটা ঠিকঠাক নেই। অভ্যাসবশত হাত বাড়িয়ে কাউকে জড়াতে চাইছে, কিন্তু পাশে তো কেউ নেই। তার নিজেরই অস্বস্তি লাগতে শুরু করলো। ঘুম আসছে না একদম। এক ভাই অবচেতনে কাউকে আঁকড়ে ধরে রাখতে চাইছে, আরেকজন নিজের অভ্যাসের ফাঁদে আটকে পড়ে শুয়ে উসখুস করতে থাকে।